সামনে বিশাল ধানক্ষেত। ধানক্ষেতটা কেবল সামনেই নয়, বরং পিছনেও বিশাল মাঠ। সেই মাঠ জুড়ে সবুজ ধানের জমি, গ্রামের রাস্তা। তবে এই রাস্তাটা এখনো পাকা করা হয়নি, কাঁচা আছে এখনো। নিলয় রাস্তার পাশে তার দামি প্রাইভেট গাড়ি রেখে নেমে দাঁড়িয়েছে। গাড়ির দরজা আটকে রাস্তার কিনারাতে এসে দাঁড়িয়েছে নিলয়। গায়ে কালো কোট, ভিতরে সাদা শার্ট ও পায়ে সাদা কেটস। প্যান্টটা পায়ের গোছা থেকে একটু ছোট করা। এটা নিলয়ের স্টাইল। প্যান্টের নিচের অংশ সে গোছা থেকে বেশ কিছুটা ছোট করেই পরে থাকে। নিলয়ের দামি গাড়িটি হলো ল্যাম্বরগিনি হুরাকান ইভো। বেশ দামি গাড়িটি সে নিজেই চালিয়ে এসেছে। 17 বছর পর সে গ্রামে এসেছে। ওর গাড়িটা রাস্তার একপাশে কিনার ঘেঁষে থাকলেও যেন রাস্তাটা অনেকটাই দখল করে আছে, কারণ রাস্তাটা অনেকটাই চিকন। অবশ্য নিলয়ের এখানে দাঁড়ানোর পিছনে দুটো কারণ। নিলয় যে সাইডে দাঁড়িয়ে আছে সেই সাইডে একটা বটগাছ আছে। এই বটগাছটা নিলয়ের বাবা লাগিয়েছিল, আর সেই বটগাছ সোজা সামনে যতদূর দেখা যায় ততদূর নিলয়ের জমি ছিল। ছিল বলতে এখন নেই। রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই নিলয়ের দিকে তাকিয়ে থাকছে। কোট টাই পরা কোনো মানুষকে সহজে দেখা যায় না গ্রামে। নিলয় তবে দামি গাড়ি নিয়ে হাজির। আরেকটা কারণ হলো গাড়ি আর যেতে পারবে না, রাস্তাটা চিকন, ছোট গরুর গাড়ি যাওয়ার মতো রাস্তা। নিলয় দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। হঠাৎ নিলয় একটা মেয়ের গলা শুনতে পেল। এই যে মিস্টার, আপনার গাড়িটা সরান, আমরা যেতে পারছি না। নিলয় ঘুরে তাকায়। কয়েকটা মেয়ে গরুর গাড়িতে বসে আছে। একজন গাড়োয়ান গাড়িটা চালাচ্ছে। নিলয় কারো দিকে না তাকিয়ে বলে, গাড়ি সরানোর মতো জায়গা নেই, আপনারা উল্টো চলে যান, নয়তো পায়ে হেঁটে বাকি পাত চলে যান। নিলয়ের কথা শুনে সেই মেয়েটা চিল্লিয়ে বলে উঠল, ওই কি বললেন আপনি? আমরা ফিরে যাব মানে কি? আপনি ফিরে যান। কত সাহস আমাদের কিনা বলে ফিরে যেতে? এত বড় সাহস! নিলয় এবার সবগুলোর দিকে তাকায়। একটা মেয়ে গরু তাড়ানোর লাঠি হাতে নিয়ে নিলয়ের সামনে বেশ কিছুটা দূরে এসে দাঁড়ালো। নিলয় মেয়েটির দিকে তাকায়। মেয়েটি হাতে লাঠি হাতে ঘোরাতে থাকে। নিলয় বলে, মেয়ে মানুষ সবসময় নিজ থেকে ঝগড়া করবে, আমি মেয়েদের সাথে ঝগড়া করি না। মেয়েটা আরও রেগে যায়। এবার যেন নিলয়ের রক্ষা নেই। নিলয়ের দিকে এগিয়ে এসে বলে, ছেলে হয়েছে, নিজেকে কি ভাবেন মহাপুরুষ? ভালোভাবে বলছি গাড়ি সরাতে। আপনি প্রত্যুত্তরে কি বললেন? ঝগড়া আপনি নিজেই শুরু করেছেন। আমি অচেনা কারোর সাথে কথা বলি না, বিদায় হন। এই অনুহি এতটা সস্তা না যে অচেনা কারোর সাথে কথা বলবে। ভালোভাবে বলছি গাড়ি সরান, আমরা যাব। গাড়ি এক সাইডে রাখা, আর কোনো জায়গা নেই। যেতে হলে নেমে হেঁটে যান। আর আপনাদের 2 টাকার গাড়ির জন্য আমি আমার গাড়ি সরাতে পারবো না, ধান জমিতে পড়বে। ওই আপনি কিন্তু অপমান করছেন। নিহাত ভালো মেয়ে বলে এখন আপনাকে কিছুই বলিনি। আচ্ছা, তাই নাকি? তা কি করবেন? এতটুকু বাচ্চা একটা মেয়ে আমার সাথে আসছে ফাইট করতে। যাও পিচ্ছি, বাসায় গিয়ে মায়ের আঁচল ধরে আইসক্রিমের বায়না করো। যত সব। তোকে তো আমি কি করব? পিচ্ছি বলিস আমাকে? তোর এত বড় সাহস আমাকে পিচ্ছি বলা? ওরে বাপরে, একটু আগে কে যেন বললো ভালো মেয়ে, এখন দেখি ভদ্রতাও জানে না। তুই করে বলছে বাচ্চা মেয়ে। ক্লাস 5-এর মেয়ে এসে ঝগড়া করে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, বয়স 18। আমি বাচ্চা না। অনুহির কথা শুনে নিলয় হেসে দেয়। নিলয়ের হাসি দেখে অনুহির গা জ্বলতে থাকে। অনুহির বান্ধবীরা চলে এসেছে ওর পিছনে। অনুহির মুখ রাগে লাল হয়ে গেছে। এমনিতে মেয়েটা দেখতে বেশ ফর্সা, চোখ দুটো আরও সুন্দর। কাজল না দিলেও কালো দুটো হরিণীর চোখ যেন। কথা বলার এক্সপ্রেশন যেন ক্রাশ খাওয়ার মতো অবস্থা। নিলয় হাসতে হাসতে বলে, কোথা থেকে যে আসে এসব বাচ্চারা। চকলেট কিনে দেবো, যাও বাসায় যাও। দেখুন, আপনাকে কিন্তু আমার সত্যি সত্যি মারবো। আহারে, ওকে মারো, আসো, হয়ে যাক 2 হাত। নিলয়ের কথা শেষ হতেই অনুহি আর তার বান্ধবীগুলো রাস্তা থেকে হাতে ধুলো মুঠো করে তুলে নিল। তারপর নিলয়ের গাড়ির দিকে 1 মিনিট ধরে ছুটতে থাকে। অনুহিদের গরুর গাড়ির বাহন গরু একটু আগেই গোবর দিয়েছে। ওরা সবাই গোবর হাতে তুলে নিয়ে গাড়ির উপরে ছুঁড়ে মারতে থাকে। ওদের কাজ এতটাই দ্রুত ছিল যে নিলয় কিছু বলতেই পারল না। ওরা কাজ মিটিয়ে দৌড়াতে থাকে। এই মেয়ে, দাঁড়াও বলছি, গাড়ির কি অবস্থা করেছো তুমি? নিলয় অনুহির পিছনে চিৎকার করতে করতে ছুটতে থাকে। অনুহি দৌড়াচ্ছে আর পিছনে তাকাচ্ছে। হঠাৎ অনুহির পা হড়কে যায় রাস্তায় থাকা ছোট গর্তের কারণে।
অনুহি রাস্তার উপরে পড়তেই যাচ্ছিল, ঠিক তখনই নিলয় অনুহির ডান হাত খপ করে ধরল। অনুহির হাতে চিকন কাচের চুড়ি। নিলয় চুড়ির উপরে অনুহির হাত ধরতেই চুড়িগুলো পটপট করে ভাঙতে শুরু করে। একটা চুড়ি অনুহির হাতে লেগে কেটেও যায়। অনুহি বলে, আমার হাত ছাড়ুন বলছি, হাতে লাগছে আমার। চুড়িগুলো ভেঙে ফেললো রে। ওরে, কে কোথায় আছিস? আমার চুড়িগুলো বাঁচা। এই বজ্জাত ছেলের থেকে আমাকে বাঁচা। আমার গাড়ির 12টা বাজিয়ে পালানো হচ্ছে, হাত ভেঙে দেবো এবার। গাড়ি পরিষ্কার করে তারপর যাবা। আমাকে ছেড়ে দিন বলছি, না হলে আমার মামা এসে আপনাকে মেরে ফেলবে বলে দিলাম। চিকনা মেয়ের এত লাফানো কেন? আমি চিকনা না, আপনি হাতি একটা। ওরে হাতি, মশাকে মেরে ফেললো রে। কি? আমি হাতি, তুমি চামচিকা? হাত ছাড়ুন বলছি। অনুহি কথাটা বলেই জোরে জোরে হাত টানতে থাকে। নিলয় যদি ছাড়ে, ধপ করে অনুহি মাটিতে পড়বে। নিলয় সেটা বুঝতে পেরে বলল, আচ্ছা ছেড়ে দেবো। নিলয় কথাটা বলে হাত ছেড়ে দিল অনুহির, আর সাথে সাথে অনুহি ধপ করে ধুলোর ভিতরে পড়ল। নিলয় হো হো করে হাসতে শুরু করেছে। নিলয়ের শয়তানি হাসি দেখে অনুহির আরও রেগে যায়, কিন্তু এখন সে আর দেরি করে না, দৌড়ে পালিয়ে যায়। নিলয় মেয়েটার পালানোর দিকে তাকিয়ে থাকে কিছু সময় ধরে, তারপর ঘুরে গাড়ির দিকে তাকালো। গাড়ির অবস্থা দেখে জোরে একটা শ্বাস নেয় নিলয়। তারপর পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে। তারপর ফোন হাতে নিয়ে সেটা দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। নিলয় আসলে একটা ঠিকানা গুগল ম্যাপে সার্চ করে হাঁটছিল সেই ঠিকানা অনুসারে। কিছু দূর হেঁটে পাকা রাস্তা পেল। পাকা রাস্তার ডান পাশ সোজা হাঁটলেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে, কিন্তু হাঁটতে হবে 20 মিনিট ধরে। নিলয় হাঁটা ধরে। ওদিকে অনুহি ভ্যানের পিছনে বসে আঁখ চিবাতে চিবাতে বাসায় ফেরে। মেজাজ এত খারাপ, কোথাকার কোন অপরিচিত ছেলে গ্রামে এসে ঝামেলা করলো। অনুহির এতটাই রাগ হচ্ছে যেন মন চাইছে ছেলেটাকে পারলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলেই বেশ ভালো হতো। নিলয় হাঁটতে হাঁটতে একটা 5তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওর ফোনের লোকেশন এটাই সেট আপ করা ছিল। নিলয় বাড়িটার সামনে এসে বাড়ির দিকে তাকালো। বাড়ির সামনে পাকা রাস্তা, তার এক পাশে বিশাল বাড়ি, আরেক পাশটাতে বিশাল পুকুর। সেই পুকুরের উপরে একটি বাঁশের মাচা করা, যেটার মাধ্যমে পুকুরে মাছের খাবার দেওয়া হয়। নিলয় বাড়িটার দিকে তাকিয়ে জোরে একটা শ্বাস নিল। ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় বাড়ির গেট খোলার শব্দ শুনতে পেল নিলয়। এই বাড়ির ছোট কর্তা মিস্টার ফরহাদ সাহেব বের হচ্ছে। নিলয়কে দেখে তাকিয়ে থাকে। গ্রামে এমন কোট টাই পরা লোকজনকে খুব কমই দেখা যায়। কাকে চায়? সালাম নেবেন? আমি আসলে ঢাকা থেকে এসেছি। জি, কিছু বলার আছে কি? এটা কি নিলয়ের বাড়ি? মানে নিলয় থাকে এখানে? নিলয়ের করা প্রশ্নে ফরহাদ সাহেব ভুরু কুঁচকে তাকায়। নিলয় ভদ্রতার একটা হাসি দেয়। ফরহাদ সাহেব পাল্টা প্রশ্ন করে, তুমি নিলয়ের কি হও? আমি নিলয়ের বন্ধু। আসলে নিলয় আমাকে পাঠালো। আমার নাম আবির। নিলয় এখন আবির হয়ে গেছে, কিন্তু কেন? সেটাই তো রহস্য। নিলয় মানে আবির ফরহাদ সাহেবের থেকে কিছু শোনার অপেক্ষায় তাকিয়ে রইল। ফরহাদ সাহেব আবিরের হাত ধরে ভিতরে নিয়ে গেল। সোজা বাড়ির ভিতরে এনে জোরে জোরে বাড়ির সবাইকে ডাকতে থাকে। বাড়ির সবাই এক জায়গাতে জড়ো হলো। অনুহি বাড়িতে এসে একটা গোসল দিয়েছে। ফ্রেশ হয়ে নিজের রুমে বসতে নিচ থেকে ওর ছোটো মামার চিৎকার শুনতে পেল। অনুহি দৌড়ে নিচে আসে। তার ছোটো মামা ফরহাদ সাহেবের পাশে কিছু সময় আগে দেখা ছেলেটা দাঁড়িয়ে আছে। বাড়ির কারো কিছু বলার আগেই অনুহি চিৎকার করে বলল, ওই, আপনি এখানে পিছু নিতে নিতে বাড়ি অবধি চলে এসেছেন? দেখুন, আপনি কিন্তু চরম বেয়াদবি করছেন আমার সাথে। আমি বেয়াদবি করিনি, তুমি নিজেই খচ্চর একটা মেয়ে। বজ্জাত বললেও ভুল হবে না। ওই খচ্চর বললেন কাকে? আপনি জানেন কোথায় দাঁড়িয়ে আছেন? মেরে না আপনার টেম্পো মার্কা তোতা মুখ ভোঁতা করে দেব। শয়তান ছেলে, কি সাহস আমাকে বলে কিনা বদমেজাজি। ও হ্যালো, আগে নিজের চেহারার দিকে তাকাও। পেন্সিল ব্যাটারির মতো শরীর, আবার আমাকে নাকি ভোতা করবে। হাত ধরলে চিৎকার করে আসছে ভাব নিতে। ওই, কি বললি? আমাকে পেন্সিল ব্যাটারি বলা? তোকে আমি ঠান্ডা পানিতে চোবাবো, মটরশুটির দানা কোথাকার। তারপর গরম জলে সিদ্ধ করব। ঢ্যাঁড়স মেয়ে। চিকনা মেয়েরা আসলেই ঝগড়াটে হয়, শয়তানের নানি হয়, খারুস মার্কা হয়, মুখ দিয়ে পচা পানির মতো কথার সাথে গন্ধও বের হয়। তুই শয়তানের নানা বান্দর পোলা। কি জানো তোর নাম? অনুহি। হানুহি হলে ভালো হতো। হানুহি মানে কি রে?
যে হা করে থাকার পরও অনীহাতে ভোগে তাকে হানুহি বলে। আমি তোকে বড় ভাই আসছে। সবাই মেইন দরজার দিকে তাকালো। সাদা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক বাড়ির ভিতরে আসলো। ইনি হলো বাড়ির বড় কর্তা। এনার নাম আশরাফ চৌধুরী। উনি যা বলেন তাই হয় বাড়িতে। ওনার সাথে আরোহী প্রবেশ করে। আশরাফ সাহেব আসতেই বাড়ির সবাই চুপ হয়ে গেল। ফরহাদ, এটা কে? অনুর সাথে দেখলাম ঝগড়া করছিল। বড় মামা, এই ছেলেটা অনেক খারাপ। আমার পিছু নিয়ে এ বাড়িতে এসেছে, আমাকে অনেক বাজে কথা বলেছে। ভাই, ওর নাম আবির, আমাদের নিলয়ের বন্ধু, ঢাকা শহর থেকে এসেছে একটু আগে। ফারহাদ সাহেবের কথা শুনে সবাই আবিরের দিকে তাকালো। সবার চোখে মুখে একরাশ খুশির ছাপ। কিন্তু আবির নামধারী নিলয় আশরাফ সাহেবের দিকে তাকিয়ে আছে। আশরাফ সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির স্পষ্ট দেখতে পাচ্ছে আশরাফ সাহেব নিলয়ের নাম শুনতেই বিরক্ত হলো। চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। পিছনে থাকা অনুহিও কিছুটা খুশি হয়। ও যে কুলাঙ্গারের বন্ধু, তার কি প্রমাণ আছে? স্যার, আপনি হলেন আশরাফ চৌধুরী, নিলয় আপনার একমাত্র ছেলে। আর আপনার পিছনে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পারছি না। তবে ওই যে দূরে যিনি দাঁড়িয়ে আছে মানে মা, না মানে উনি নিলয়ের মা। আর আচ্ছা, অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করো। আশরাফ সাহেব কথাটা বলে ভিতরে চলে যায়। অনুহি হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। এই ছেলে তাহলে ওদের বাড়িতেই এসেছিল, আর সে কিনা এমন ঝগড়া করলো। কিন্তু আবির কম না, সেও ঝগড়া করেছে। বান্দর ছেলের সাথে ঠিক কাজই হয়েছে। আবির অনুহির দিকে তাকিয়ে জিভ বের করে একটা ভেঙচি দিল। অনুহি রাগের দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। এই বাড়ির সব মেয়েদের কর্ত্রী হলেন আশরাফ সাহেবের স্ত্রী ফারহানা বেগম। ফারহানা আবিরের দিকে এগিয়ে আসলো। আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছু সময়। তারপর মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছেলেটার চোখ ঠিক যেন তোমার চোখের মতো ছিল। কেমন আছে সে? সে কি আমাদের ভুলে গেছে? না মা, সরি আন্টি, সে আপনাদের বলেনি। মা ডাকলে তুমি? কেন জানি না, তোমার মুখ থেকে মা ডাক শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আসলে আমার মা নেই। নিলয়ের সাথে পরিচয় হওয়ার পর তার মুখ থেকে এতবার মায়ের গল্প, মানে আপনার গল্প শুনেছি যে আপনাকে দেখতে চলে এলাম। তোমার মা নেই? আজ থেকে তুমি আমাকে মা ডাকবে, নিজের মা মনে করবে। নিলয় আসবে না? আমি বলেছিলাম আসার কথা। বলেছে স্যার, মানে আশরাফ সাহেব নিলয়কে অনেক বকা দেবে, তাই আসেনি। তবে আসবে একদিন। আমাকে বলেছে যতদিন ইচ্ছে থাকতে। এই বাড়ির সবাই অনেক ভালো, শুধু ওই চিকনা মেয়েটা ছাড়া। কি, নিলয় ভাইয়া আমার কথা বলেছে? কিন্তু উনি কিভাবে জানেন আমি এখানে থাকি? দেখো বড় মামি, তোমার ছেলের বন্ধু আমাকে পচাচ্ছে। পচানো জিনিস এমনিতেই পচে, তাকে পচাতে হয় না। তবে রে, অনুহি তেড়ে আসে আবিরের দিকে। আবির সোজা গিয়ে ফারহানা বেগমের পিছনে গিয়ে ডান হাত চেপে ধরে নাড়াতে থাকে। ফারহানা বেগম যেন কেঁপে ওঠে। নিলয় ঠিক এটাই করত। ভয় পেলে বাঁচার জন্য তার মায়ের পিছনে এসে লুকাতো, আর ফারহানা বেগমের ডান হাত ধরে এভাবে নাড়াতে থাকতো। অনুহি, এটা আমার ছেলে, একদমই দুষ্টুমি করবি না। যা, আবিরকে ভেতরে নিয়ে যা, রুম দেখিয়ে দে। নিলয়ের জন্য যে রুমটা আমি রোজ গুছিয়ে রাখি, সেই রুমটাতে আবির থাকবে। যা, নিয়ে যা। অনুহি দাঁত চেপে কটমট করতে থাকে। আবির হাসলো। তবে নিলয়ের জন্য রোজ যে রুমটা গুছিয়ে রাখতো, সেটা শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল। আবির অনুহির পিছনে পিছনে যেতে থাকে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। আবির ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। আবির মেসেজটা পড়ে রিপ্লাই দেয়, স্যার চলে এসেছি, আমার মিশন স্টার্ট নাও। আবির মুচকি হাসলো। তারপর নিলয় নামধারী আবির গোসল শেষ করে রুমে আসে। একটা সাদা টি শার্ট আর তার উপরে কালো রঙের শার্ট পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। ওর ফোন বেজে ওঠে। আবির রিসিভ করতে ওপাশ থেকে একটা ছেলে বলল, স্যার, আপনার গাড়ি আপনার ঠিকানায় পৌঁছে দিয়েছি। নিলয় ফোন কেটে দেয়। রেডি হয়ে রুম থেকে বের হলো সে। হঠাৎ কারো উপস্থিতি পিছনে অনুভব করে আবির। ঘুরে তাকাতেই দেখে আরোহী দাঁড়িয়ে আছে। আবির আরোহীকে দেখে সালাম দেয়। প্রশ্ন করে, আচ্ছা, মা কোথায়? মানে নিলয়ের মা? আমার একজনকে দেখার খুব ইচ্ছে, তাকে আপনি চিনবেন। ওর নাম আরোহী। আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, মানে না, মানে চিনি। তাকে তো দেখছি না। মানে তার বয়স 28 বা 27 হতে পারে। এরকম বয়সের কোনো মেয়ে দেখছি না তো এখানে। আপনি তো দেখি অনেক কিছু জানেন। তা আরোহীর বিষয় কি কি জানেন শুনি।
আসলে নিলয় বলেছিল সে নাকি ওর জন্যই ঘর ছেড়ে চলে যায়, এলাকা ছেড়ে চলে যায়। তারপর নিলয়কে নাকি কেউ খোঁজার চেষ্টাও করেনি। যদিও আরোহীর জন্য নিলয়ের বাবা আশরাফ সাহেব নিজেই নিলয়কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। মেয়েটা অনেক খারাপ, তাই না? একটা ছেলেকে কিভাবে মিথ্যে অপবাদ দিয়ে এলাকা ছাড়া করতে পারে? নিলয় আরোহীর ওপরে রেগে আছে তাই না? আচ্ছা, নিলয় আসলো না কেন? নিলয় আর আসবে না, আসতেও পারে। সে নির্দোষ, এটা তার কাছে প্রমাণ নেই, সেজন্য ও আর আসবে না। বাড়ির সবাই তাকে ভুল বুঝেছে, এমনকি আরোহী নিজেও তাকে মিথ্যা অপবাদ দিয়ে অপমান করেছে। তাহলে কেন আসবে? ও আচ্ছা, আপনি তো নিলয়ের বন্ধু, আসছেন গ্রামে, ঘুরুন, কোনো সমস্যা হলে জানাবেন। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবেন না, আমার নাম সীমা, আসি। আরোহী নিজের নাম বলতে চায়নি, কারণ নিলয় তার জন্যই এলাকা ছেড়ে 16 বছর আগে চলে গিয়েছিল, এখনও ফেরেনি। হঠাৎ করে নিলয়ের বন্ধু এসেছে, তার কাছে আরোহীর নামে কত কিছুই বলেছে নিলয়। সে কিভাবে নিজের পরিচয় দেবে নিলয়ের বন্ধুর কাছে? এই জন্য নিজের নাম মিথ্যে বলে আবিরের কাছে। নিলয় আরোহী চলে যাবার দিকে তাকিয়ে থাকে। নিলয় মুচকি হেসে নিচের দিকে চলে আসে, সোজা রান্নাঘরের দিকে আসে নিলয়। নিলয় রান্নাঘরের দরজার কাছে যেতেই দেখে ফারহানা বেগম সহ বাড়ির আরও মহিলারা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। সবার মাঝে অনুহি বসে খাবার খেতে ব্যস্ত। নিলয় রান্নাঘরের দরজায় টোকা দেয়। নিলয় দরজায় টোকা দিতে সবাই ঘুরে সেদিকে তাকায়। নিলয়কে দেখে সবাই মাথায় ওড়না দেয়। নিলয় দরজার কাছে দাঁড়িয়ে বলে, ও মা, ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। ফারহানা বেগম চমকে ওঠে। এ যেন তারই ছেলে নিলয় বলছে কথা। নিলয়ের খেলা বা স্কুল থেকে ফিরে যখন অনেক ক্ষুধা লাগতো, ঠিক এভাবে দরজার কাছে এসে পিছন থেকে আবিরের মতো করে ডেকে বলতো, ও মা, ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। ফারহানা বেগম চোখের পানি ধরে রাখতে পারল না, লুকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। জলদি আবার চোখের জল মুছে ঘুরে তাকালেন। কিছু বলার আগে নিলয় বলল, আসলে মা, নিলয় নাকি এভাবে আপনার কাছে খাবার চাইতো, তাই আমিও ওর মতো করে খাবার চাইলাম। আপনি কি রাগ করেছেন? আসলে আমার তো মা নেই, আমার মা থাকলে আমিও হয়তো নিলয়ের মতো করে এভাবেই খাবার চাইতাম, হয়তো আমার মা রাগ করতো না। আরে পাগল ছেলে, রাগ হবে কেন? মায়েরা সন্তানের প্রতি রাগ করে থাকে না, অভিমান করে থাকে। মায়েদের মন একদম বরফের মতো গলে থাকে সবসময়। চামেলি আন্টি হলো ফরহাদ সাহেবের বউ। নিলয় আদরের সহিত মুচকি হাসতে থাকে। তখন অনুহির মা মানে নিলয়ের ফুফু বলে, চিন্তা নেই, তুমি একটু ভেতরে আসো, যখন ইচ্ছা ক্ষুধা পেলে যে কাউকে বলবা, কোনো সংকোচতা করবা না, এটা নিজের বাড়ি ভাবতে পারো। আমরা তো তোমার মায়ের মতোই। ওই অনুহি, সর, ছেলেটাকে বসতে দে, সর বলছি। উফ মা, খালি আমাকে সব বলো কেন? আমি সবই কাপড় ধুয়ে বসলাম, একটু আমাকে উঠতে হবে? ওই শিম্পাঞ্জি দাঁড়িয়ে থাকুক না, তাকে বসানোর কি দরকার? কারেন্টের খাম্বা দেখোনি, সে কি বসে থাকে বলো? সে সব সময় দাঁড়িয়ে থাকে। হ্যাঁ ফুপুমা, ওরে বসতে দিন, এমনিতে মনে হয় না বেশি দিনও বাঁচবে। যে হারে চিকন হয়েছে, কারেন্টের খাম্বা যদি ভেঙে পড়ে সে পুরো চ্যাপ্টা হয়ে যাবে। এমনিতেই সে অনীহাতে ভোগে, নামটাও তো অনীহা রাখা হয়েছে, ওরেই বসে থাকতে দেন। ওই কি বলেন? আমার নাম অনীহা? আমার নাম অনুহি। কলা গাছের থেকে বেশি আশা করা যায় না। আবির খাবির, পচার ঢেকপুর। ওই অনু, চুপ থাক, বসতে দে আমার ছেলেটাকে। এভাবে তাকে বকাচ্ছিস কেন? যা সর, সারাক্ষণ দুষ্টুমি। মামি, তুমিও আমাকে বকলা? ভাল লাগে না। এ জীবন রেখে কী লাভ? তাহলে বিক্রি করে দাও, 2-3টা হতে পারে, আমি 5 টাকা দিতে পারি। যদিও আমি এসব পচা বাসি অপ্রয়োজনীয় জিনিস কিনি না। অনুহি রেগে যায়, আবিরের কাছে আসে, হাত ধরে জোরে একটা খামচি দেয়। আবির চিৎকার করে বলে, মা, ফুপুমা, কেউ আমাকে এই বিলাইয়ের থেকে বাঁচাও। কি জোরে খামচি দিল রে, মরে গেলাম রে। একটুখানি ধরছি আর তাতেই চিৎকার করছে। ব্যাটা, ওভার অ্যাক্টিংয়ের দোকান, পচা আলু। আবির অনুহির চুল টেনে টান দেয়। অনুহি রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হলো। অনুহির একটা বাহিনী আছে, আর তারা হলো সবাই অনুহির থেকে ছোট, আর অনুহির কাজিন ওরা। অনুহি যা বলবে তাই ওরা করবে। অনুহির আগে বাইরে এসে বসে।
ফর্সা মুখে রাগের লাল আভা ফুটে উঠেছে। ওর বাহিনীর একটা পিচ্চি মেয়ে এসে বলে, আপুমনি, ওই নতুন ছেলেটা তোমাকে বকা দিয়েছে? হুম। তাহলে ওটাকে উঠিয়ে নিয়ে আসি, রাতে ঘুমালে মুখ বেঁধে নিয়ে এসে পচা পুকুরে ফেলে দিই। এই, তুই ঘুমাস কখন রাতে? 8টার দিকে। আর আবির বড় মানুষ, ঘুমাতে রাত 1টার দিকে। তাহলে ওকে ঘুমের মধ্যে তুলবি কিভাবে পুচকু? তাহলে কি করবা? ব্যাটারে ধরে কাদা ছুঁড়ে বাড়ি, চলো। এই, তোদের কিছুই করতে হবে না, তোরা চুপ থাকতো, ভাল লাগছে না। এই অপমান সত্যি সহ্য করতে পারছি না, কিছু একটা তো করতেই হবে। তাহলে ওর সাথে প্রেম করো, তারপর চলে যাবা। আমার বান্ধবী এমন করে, যে ছেলের সাথে ওর ঝগড়া হয় তার সাথে মুচকে হাসি দিয়ে তাকায়, তাকে পচায়, পরে চলে যায়। ছেলে নাকি কষ্ট পায়, এমন করো আপনি। ওই, তুই কিসে পড়িস রে? 6-এ পড়ি, জানো না? তোরা 6-এ পড়িস আর এই বয়সে প্রেমের কথা বলিস? তোকে আমি আগে উষ্ঠা দেব, বেয়াদব মেয়ে। যা, সর সামনে থেকে। অনুহি চুপচাপ বসে আছে। ওদিকে নিলয় বেশ আদরেই সবার থেকে খাবার খাচ্ছে। আবির অনেকদিন পর তার নিজের মায়ের হাতের থেকে খাবার খাচ্ছে। বেশ কিছু সময় পর আবির বের হয় রান্নাঘর থেকে। আশরাফ সাহেবের সাথে দেখা হয় আবিরের। আবির আসে ওনার সামনে। আবির বলে, স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, করব? আপনি নিলয়ের উপরে এত রেগে কেন বলবেন? আমার সামনে থেকে যাও তুমি। কিন্তু স্যার, সামনে থেকে যেতে বলেছি না? ওই জানোয়ারের কথা আমাকে বলবে না, ওর জন্য আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। সামনে থেকে যাও বলছি। নিলয় কিছু বলল না। নিজের বাবার মুখ থেকে নিজের সম্পর্কে এত কিছু শোনার পর মনটাই নিলয়ের খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে বাইরে আসে সে। একটা মেয়ে বাড়ির ভিতরে আসতে থাকে। নিলয় গেট খুলতেই মেয়েটার সাথে কিছুটা ধাক্কা খায়। মেয়েটা নিলয়কে কিছু বলতে যাবে তার আগেই নিলয় বলে, ইস, আকাশের পরি যদি এভাবে মাটিতে নেমে আসে, তার সৌন্দর্যে চোখ ঝলসে যাচ্ছে আমার। ধাক্কা তো একটু হয়েই যাবে। মানে? পরি কে? কিসের পরি? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই তো পরি। হ্যালো মিস্টার, আমার নাম পরি না, আমি হলাম নাদিয়া। কিন্তু আপনি পরিদের মতোই সুন্দর, আপনাকে আর দেখা যাবে না, মানে আর আপনার দিকে তাকানো যাবে না। মানে কেন? আপনি এতটা সুন্দর না হলেও পারতেন, ভয়ে তাকানো যাবে না। তোমার চোখ যদি ঝলসে যায়, আমি কানা হলে আমার তো তখন বউ হবে না। আপনি সূর্যের থেকেও অতি আলোকিত সৌন্দর্য, যা দেখা যাবে না। এ ফাজলামি করেন? কে আপনি? অনুহিদের বাড়িতে কি করেন? আমি এ বাড়ির ছেলে, অনুহি জানে। জিজ্ঞাসা করবেন, তবে হ্যাঁ, সাবধানে রাখবেন নিজেকে। দেখা যাবে হঠাৎ কোনোদিন আকাশে দস্যুরা উড়ে এসে পরি ভেবে আপনাকে নিয়ে চলে গেছে তাদের রাজ্যে। তখন আমাদের মতো পরিপাগল ছেলেদের যে কি হবে। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মেয়েটা মনে মনে বলে, এই ছেলে পাগল নাকি? কিসব বলে গেল? নিলয় একটু হেঁটে চায়ের দোকানে আসলো। চায়ের দোকানে চা, রুটি, বিস্কুট, সিগারেট ছাড়া আর কিছুই নেই। নিলয় গিয়ে একটা বেঞ্চে বসলো। একটা সিগারেট অর্ডার করতেই সেখানে একটি ছেলে আসে। নিলয়ের বিপরীত পাশের বেঞ্চটাতে গিয়ে বসে। ছেলেটার নাম শুভ। দোকানদার চাচা মহেনকে বলে, চাচা একটা সিগারেট দেন তো। নে সিগারেট। আজকে কোথায় যাবি? কই আর যাব, এমপি সাহেব তো একটা হারামি, মানুষের জমিগুলো দখল, আর আমার বাবা সেটাতে কাজ করে, আমাকেও এমপির পিছনে ঘুরতে হয়। হ্যাঁ, এমপির তো কাজই এটা। আশরাফ বাচ্চানের জমিগুলো তো এইভাবেই দখল করে রাখছে। নিলয় থাকলে এমনটা হয়তো হতো না। শালা চলে গেলি, তা যোগাযোগ রাখলি না? কেমন ছেলে সে, বাবার সমস্যাতে পাশে ছিল না। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। ফোনটা কানে ধরে সিগারেটের বিল দিতে দিতে বলে, হ্যালো নিলয়, বন্ধু তোর গ্রামে তো আসলাম, কিন্তু শুনলাম তোর বাবার জমি নাকি এক এমপি দখল করে রাখছে, কি করবে? নিলয় মিছামিছি ফোনে কথা বলে। সবাইকে শোনায় সে যেন নিলয়ের বন্ধু। আবির ফোন কেটে দেয়। বিল দিয়ে চলে আসতে যাবে, তখনই শুভ পিছন থেকে ডাক দিয়ে বলে, কে তুমি? নিলয়ের বন্ধু বললা নিজেকে? হ্যাঁ, আমার নাম আবির, নিলয়ের বন্ধু আমি। নিলয় তো 16 বছর ধরে এলাকা ছাড়া। আমার সাথে ওর অস্ট্রেলিয়াতে পরিচয়। আমার বাসা ঢাকাতে।
নিলয় আমার বেস্ট ফ্রেন্ড, একসাথেই বড় হয়েছি, তাই ওর গ্রাম ওর এলাকা দেখতে চলে এসেছি। কিন্তু এখানে আঙ্কেল নিলয়কে পছন্দ করে না, বাকি সবাই নিলয়কে মনে রেখেছে। আরে তুমি নিলয়ের বন্ধু হও? হ্যাঁ, সেটাই তো বললাম। আমিও নিলয়ের বন্ধু ছিলাম। আমি নিলয় আর তমাল একসাথে থেকেছি, 10-12 বছর একসাথেই ছিলাম, অনেক ভালো বন্ধু ছিলাম। এখন আরুর জন্য সে অপমানিত হয়, মিথ্যা অপবাদে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারপর আর নিলয়কে দেখিনি। 15-16 বছর পর আমি এই নিলয়ের বন্ধুকে দেখলাম। যেহেতু তোমরা নিলয়ের বন্ধু, তাহলে আজ থেকে তোমরা আমারও বন্ধু। তাই তুমি আপনি বাদ দিয়ে চল আমরা তুই করে বলি। ওকে বন্ধু। শুভকে নিয়ে নিলয় সেই বটগাছের নিচে আসলো। নিলয় সিগারেট জ্বালায়, শুভ গাছের শিকড়ে বসলো। শুভ সিগারেটে টান দিয়ে বলল, আবির, এই জমিগুলো সব নিলয়দের ছিল। এমপি ফারুক জোর করে নিজের নামে করে নিয়েছে। কেন, কি হয়েছিল? আরুইর বাবা মানে নিলয়ের ফুপা চেয়েছিল এই জমিতে মাছের চাষ করবে, সেই জন্য টাকা নিয়েছিল এই জমির বদল। পরে জমির দখল ফারুক বানিয়ে নিয়েছে নিজের মতো করে, জোর করে রেখে দিয়েছে সবটা। তারপর নিলয় যখন চলে যায় তখন নিলয়ের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, আঙ্কেলের হার্টে সমস্যা হয়, সেই জন্য এই জমির অনেকটা বিক্রি করে দেয় ফারুকের কাছে। তারপর সব মিলিয়ে উনি আসল নকল পেপার দিয়ে সব কিছু নিজের করে নিয়েছে। আচ্ছা, এমপি ফারুক না? ওর লোকজন অমানুষ, রাস্তাঘাটে মেয়েদের পেলে যা ইচ্ছে তাই করে। দুজনে গল্প করছে। হঠাৎ সেখানে বাইক নিয়ে আসে তমাল। শুভকে বলল, ভাই তুই এখানে? নিশিকে ওরা আটকায় রাখছে, ওরা নিশিকে মেরে ফেলবে, নিশির সাথে বাজে কিছু করবে। ভাই আমার বোনকে বাঁচা প্লিজ। মানে নিশিকে ওরা কোথায় পেল? কলেজ থেকে আসছিল, একা রাস্তায় পেয়েছে, বাইক নিয়ে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি, আমাকে ওরা ফোন করেছিল 20,000 টাকা না দিলে নিশিকে ছাড়বে না, প্লিজ বন্ধু কিছু কর। দাদা এমপিকে ফোন দেই, কি বলে দেখি। এমপির লোক বলতে কারা ওরা? ওই যে এমপির বোনের ছেলেরা, আকাশেরা। চল ভাই প্লিজ ভাই। এমপি তো ফোন ধরছে না, কি করবো রে? আমি জানি না, চল বন্ধু। দেখ ওরা এমপির লোক, এমপির আত্মীয়, কি করব বুঝতে পারছি না। এমপি যদি ফোন ধরতো না হয় একটা কিছু ব্যবস্থা করা যেত, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না। তো হচ্ছে না যখন, যা ওর সাথে গিয়ে দেখ ওরা কি বলে। আরে তুই জানিস না, ওদের কাছে গেলে ওরা আত্মহত্যা করে ফেলবে, সাথে নিশির অবস্থাও খারাপ হবে। তাহলে পুলিশের কাছে যাচ্ছিস না কেন? পুলিশ তো আরও অমানুষ, ওরা ফারুকের লোকেদের কেস নেয় না। ও, তাহলে যা করার নিজেদেরকেই করতে হবে। চল তাহলে যাই। এ কে শুভ? নিলয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছে, আমারও বন্ধু। চল এখন দেখি ওরা কি করে। তিনজন দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়ল নিশির উদ্দেশ্যে। তমাল সবার আগে বাইক চালিয়ে যেতে থাকে। পিছনে শুভর বাইকে শুভ আর নিলয় বসে আছে। নিলয়কে তারা কেউ চেনে না, চিনবেই বা কী করে? যখন নিলয় এলাকা ছেড়ে চলে গিয়েছিল তখন নিলয়ের বয়স 12 বছর ছিল। এতটুকু একটা ছেলে বড় হয়ে কেমন দেখতে হবে সেটা আন্দাজ করে বলা যাবে না। তার উপর মুখে আছে খোঁচা খোঁচা বড় দাড়ি, সেই কারণে আসল নিলয়কে কেউ চিনতে পারছে না। এটা নিয়ে নিলয়ের কোনো আক্ষেপ নেই, বরং আবির সেজে থাকতে বেশ ভালোই লাগছে। নিলয় শুভকে বলল, আচ্ছা, তোদের এখানকার এমপির অনেক পাওয়ার, তাই না? পাওয়ার তো আছেই। তোর ফুফা মানে আরুইর বাবা তো পুলিশের ডিসি, কিন্তু উনিও এমপির কথায় এমপি টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে এখন। তবে বিক্রি না করলেও, অথচ ফারুকের হয়ে কাজ না করলেও তাকে পস্তাতে হবে, না হলে তাকে শান্তিতে থাকতে দেবে না। আরোহীর বাবাকেও তাহলে নিশির এই বিষয়ে কিছু বলতে পারবো না, সব কিছু ফারুকের কাছেই চলে যাবে। হ্যাঁ, তারপর আমাদের তিনজনকে ওর লোকে এসে উঠিয়ে নিয়ে যাবে, তারপর আমাদের অবস্থা খারাপ হবে এটা নিশ্চিন্ত। বেশি ঝামেলা হলে আমাদেরকে ওর লোকেরা মেরে ফেলবে, এটাতে কোনো সন্দেহ নেই। নিলয় আর কিছু বলে না, একটু মুচকি হাসলো, কিন্তু শুভ সেই হাসিটা দেখতে পায় না।
ওরা বাইক নিয়ে যেতে থাকে। নাদিয়া অনুহি বসে আছে ছাদে। অনুহির মন খারাপ নেই। অনুহি মেয়েটা বেশ অদ্ভুত। সামান্য কারণে মন খারাপ হবে, আবার খুব দ্রুতই তার মন ভালো হয়ে যাবে। এটা একটা গুণ বলা যায়। দুজন বান্ধবী বেশ খোশ মেজাজেই গল্প করছে। হঠাৎ নাদিয়া বলে, এই অনু, তোদের বাড়িতে ঢোকার সময় একটা ছেলেকে দেখলাম, চুলগুলি একটু বড় বড়, মুখে দাঁড়িয়ে আছে, অল্প হ্যান্ডসাম দেখতে। কে ওই ছেলেটা? কি, তুই ওই শয়তান মার্কা ছেলের সাথে দেখা করেছিস? কি বলেছে রে তোকে? নিশ্চয়ই তোকেও বাঁচিয়েছে। ওর কাজই মানুষকে বাঁচানো। আরে না না, আমাকে সে পচায়নি, কিন্তু আমাকে যা বলেছে তা শুনে হাসতে হাসতে শেষ আমি। কি বলেছে? ওই আমরা কাঠের ঠিকই, বল বল। তার আগে বল, সে কে, তোদের বাড়িতে কি করছিল? আরে আমি তো জানতাম না। আমি হওয়ার 2-1 দিন পর নিলয় ভাইয়া এই বাড়ি থেকে চলে যায়। নিলয়কে তো জানিস, বড় মামার ছেলে। নিলয়কে তো আমি কোনোদিন দেখিনি, তবে নিলয়ের গল্প বাড়ির সবার মুখে শুনেছি বড় হওয়ার পর থেকে। তো ওই নিলয় ভাইয়া বন্ধুও এখানে বেড়াতে এসেছে। নিলয় ভাইয়ের মুখে আমাদের গ্রামের গল্প, আমাদের পরিবারের গল্প শুনে নাকি আর থাকতে পারেনি, দেখতে চলে এসেছে। ওর নাম আবির। মেয়েটা অনেক খারুস, আমার সাথে ঝগড়া করে খালি। ও, এবার বুঝেছি তোদের বাড়িতে সে কি করতে এসেছে। ভাবলাম অচেনা কেউ হবে, তবে ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। আমাকে বলে নিজেকে ঢেকে রাখতে, না হলে আমার দিকে তাকালে ছেলেদের চোখ নাকি ঝলসে যাবে। আমি নাকি সূর্যের আলোর মতো জ্যোতিময় সুন্দর। কি? ও তো কেসব বলেছে? ছেলেটা কি কানা? গোবরকে বলে জ্যোতির্ময়? ছি। ওই কি বললি তুই? ওই কিছু না তো, আমি সব জানি। আমার ভালো তোর সহ্য হবে না। ছেলেটা আমার প্রশংসা করেছে, তোর কি এটা ভালো লাগবে? সাবধান, পড়ে যাস না এসব পামে। পড়বো? তোর কি, যা, তোর সাথে কোনো কথা নেই, যা। নাদিয়া রাগ করে অনুহির থেকে চলে আসে। অনুহি অনেকবার ডাকে, কিন্তু নাদিয়া আর পিছন ফিরে তাকায় না। নাদিয়া মনে মনে আবিরের কথাগুলো ভাবতে থাকে। নিলয়েরা চলে এসেছে। একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে বাইক রাখলো ওরা 3 জন। তমাল, শুভ নিলয়ের কাছে আসলো। তমাল বলল, ভাই, এইখানে আমার বোনকে ওরা নিয়ে আসছে, আমার বোনকে বাঁচাও প্লিজ। আচ্ছা তোরা এখানে থাক, দেখি আমি গিয়ে কি করতে পারি। কিন্তু তুই একা যাবি? যদি তোকে ওরা মেরে ফেলে? তোরা তো ভয় পাচ্ছিস, দেখা যাক কি করতে পারি। নিলয় আর কিছু বলল না। সে এগিয়ে যায় বাড়ির দিকে। ভাঙা জানালার কাছে আসে। নিলয় দেখতে পায় নিশিকে ওরা বেঁধে রেখেছে একটা খুঁটির সাথে। একজন মোটা করে ছেলে, যার নাম শাকিল, সে বারবার নেতা গোছের তারেক নামের ছেলেকে বলতে থাকে, ভাই ওই মালটারে তুলে এনেছি, ওর ভাই তো টাকা পয়সা নিয়ে আসছে না, কি করবো এটারে, খেয়ে দেবো? আরে এত তাড়াতাড়ি কিসের রে? তুই কি ভাবছিস ওর ভাই টাকা আনলে কি মেয়েরে ছেড়ে দেব? ওর ভাইয়ের সামনে এই নিশিরে সবাই মিলে রেপ করব, ওর ভাই দেখবে। ও, এটা অনেক সুন্দর হবে। এভাবে আমরা কতগুলো মেয়ের সাথে খেলেছি। 7-8টা হবে, বেশি না বকে মাল বানিয়েছি, খেতে শুরু কর। ভাই, এই এমপির লোভে আমরা তো বেশ ভালোই আছি। কোনো মেয়েকে নজরে ধরলে তাকে উঠিয়ে আনে। ওর পরিবার থানাতে গেলেও আমরা উল্টে আবার তার পরিবারের লোকেদের গিয়ে পিটিয়ে আসি। সব কিছু এমপির নামেই চলে। এমন আরামের জীবন আর কোথায় আছে বস? নিলয় জানালার কাঠে টোকা দেয় 3 বার, তারপর বলে, হ্যালো গাইস, মে আই কাম ইন? সবাই জানালার দিকে তাকায়। একটা ছেলেকে দেখতে পায় ওরা। নিলয়কে তারা চেনে না, প্রথমবার দেখছে। এখানে কোনো অচেনা লোক আসতেই পারে না, কিন্তু এই ছেলেটা কোথা থেকে এসেছে? নিলয়কে দেখে তারেক বলে, এই কে রে তুই, এখানে কি করছিস? নিলয়কে দেখে নিশি নামের মেয়েটা চিৎকার করে বলে, আমাকে বাঁচান দয়া করে, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে, আমাকে অনেক মারছে, আমাকে বাঁচান। নিশির এমন চিৎকার শুনে শাকিল রেগে যায়। নিশির কাছে এসে ঠাস করে চড় বসিয়ে দেয় নিশির গালে। নিশিকে গালি দিয়ে বলে, এই মা, এত চিৎকার করছিস কেন? কে বাঁচাবে তোকে? এই মদন মার্কা ছেলেটা বাঁচাবে? ওর এত সাহস আছে? ওটাকেই তোর সামনে মারবো। চুপচাপ বইসা থাক এখানে। এই তুই ভেতরে আয়। কে তুই? শাকিল নিলয়ের উদ্দেশ্যে লাস্ট কথাগুলো বলেছে।
ওদিকে তমাল ওর বোনের চিৎকার শুনে আসতে যাচ্ছিল, কিন্তু শুভ তার হাত ধরে বলে, তুই যাইস না, আমি এমপির অ্যাসিস্ট্যান্টকে কল করেছি, এমপিকে জানাবে, দ্রুত কাজ হয়ে যাবে। তুই যে ঝামেলা পাকাইস না, আমার সাথে থাক, বাকিটা আবির দেখছে। তমাল গিয়েও যেন যেতে পারে না, এছাড়া কোনো পথও নেই খোলা। নিলয় ভিতরে আসলো, সোজা টেবিলের কাছে যায়, মদের বোতলটা হাতে নিয়ে বলে, বাহ, রেড বুল যে, ইংলিশ ফ্লেভার, স্বাদটাও বেশ হবে। তা আর কি কি আছে এর সাথে? চানাচুর? খালি চানাচুর চির দিয়ে মজা নেই, খাসির বা গরুর মাংসের রান থাকতে হবে, তাহলে খেতে হেভি হবে। তারেক নিলয়কে বলে, কে তুই? এখানে কি করছিস? জানিস না এটা আমার এলাকা? এখানে কেউ আসবে না। তুই চিনিস না আমি কে? এখানে এমপির বোনের ছেলেকে। আমি? কেন, কি হয়েছে? তুই কে সেটা বলছিস না কেন? কি চাস এখানে? ও বস, আপনি এমপির বোনের ছেলে? এমপি সাহেব বলল মেয়েটাকে নিয়ে যেতে। ওর ভাই এমপির কাছে গিয়ে হাতে পায়ে ধরেছে, তো আমাকে পাঠালো নিয়ে যাওয়ার জন্য। মামা বলেছে নিয়ে যেতে। হ্যাঁ, বিশ্বাস না হলে ফোন দেন, জিজ্ঞাসা করেন। আচ্ছা দাঁড়া, ফোন করি। তারেক ওর মামাকে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। বেশ কিছু সময় ধরে কল করেই যায়, কিন্তু এমপি রিসিভ করে না। নিলয় এটা ভালো করেই জানে যে এমপি এখন কল রিসিভ করবে না, করলে শুভর কলটা আগে রিসিভ হতো। তারেক বলে, আচ্ছা নিয়ে যা, মামাকে বলিস ফোন করেছিলাম। বলবো। নিলয় গিয়ে হাতের বাঁধন খুলে নিশি দ্রুত নিশির হাত ধরে বাইরে বের করে আনে। তমালকে দেখে নিশি দৌড়ে সেখানে চলে যায়। নিলয়ের পা বাড়ায়, ঠিক তখনই পিছন থেকে শাকিল ডাক দেয়, বলে, ওই দাঁড়া, তুই কে? এমপির কি হস তুই? এমপির স্যার হই আমি। শাকিল, ওই শালারে ধর, মিথ্যা বলেছে। মামা কোনো লোকই পাঠায়নি, সে মিথ্যে বলে মেয়েটাকে নিয়ে গেছে, ওরে ধর। শাকিল দৌড়ে এসে নিলয়কে ধরে, নিলয়কে নিয়ে ভিতরে আসে সে। তারেক এসে নিলয়ের সামনে দাঁড়ায়, বলে, শালা তুই তো বহুত হারামি আছিস। আমার শিকার কিভাবে আমার থেকে কেড়ে নিয়ে গেছিস? তোর বুকের পাটা আছে মানতে হবে। মামার নাম করে মাল নিয়ে গেলি, এবার তো তোর কপালে খারাপ আছে। আচ্ছা রিল্যাক্স বয়স, আগে একটু বসে মালমূল খাই, তারপর না হয় সব হবে। আমার সামনে আবার মাল থাকলে সেটা না খেয়ে থাকতে পারে না। নিলয় টেবিলের কাছে আসে, একটা গ্লাসে ঢালা আছে একটু মদ। নিলয় সেটা এক ঢোকে খেয়ে ফেলে, তারপর টেবিলের নিচে থাকা একটা হকি স্টিক হাতে নেয়, হাত দিয়ে চেপে মাঝখান থেকে ভেঙে ফেলে। দু হাতে দুটো অর্ধ স্টিক নিয়ে টেবিলের উপরে বসে। সবাই অবাক হয়, এই ছেলের শক্তি এত বেশি কেন? হকি স্টিক ভাঙা দেখে বাকিরা একটু ঘাবড়ে যায়। নিলয় মাথা নিচু করে বলে, আমাকে চিনিস না, তবে এরপর থেকে চিনবি। তোদের এসিপিকেও তোদের মতো করে পিটাবো আমি। তোকে আজ আমি মেরে। শাকিল পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় বেঞ্চ থেকে নেমে শাকিলের কান বরাবর অর্ধ লাঠিটা অনেক জোরে মারে, সাথে সাথে কান ফেটে রক্ত পড়তে শুরু করে, আর শাকিল গিয়ে ভাঙা চেয়ারের উপরে পড়ে। কয়েক সেকেন্ডের ভিতরে সেখানে ধুলো উড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। শাকিল হলো এখানে থাকা সবার থেকে মোটা ছেলে, আর সেই কিনা নিচে পড়ে আর উঠতেই পারেনি। নিলয় গা থেকে শার্ট খুলল, তারপর বলে, তোদের এখানে এত ধুলো ময়লা, তোরা যেমন রাস্তার কুকুর, তেমনই থাকার জায়গাটাও এমন কুকুরদের মতো করে রেখেছিস। আমার নতুন শার্ট নষ্ট করতে চাই না। কথাগুলো বলে এক এক করে নিলয় শার্ট টি শার্ট সব খুলল, তারপর সুন্দর পরিষ্কার একটি জায়গাতে ভাঁজ করে ওদের দিকে ফিরল। ওরা নিলয়ের দিকে তাকিয়ে হা হয়ে যায়, কারণ এত টাইট বডি ফিটনেস ছেলে সচরাচর দেখা যায় না। পুরো 6 প্যাক বডি, বুকের কাছে কাটার লম্বা একটা রেখা, পেটের কাছেও কাটার দাগ, হাতের বাহুতেও কেটে গেছে। সারা গায়ে এমন কাটার ক্ষতের দাগ দেখে ওরা ঘাবড়ে যায়। চুলগুলো বড় বড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিলয়ের, সাথে খালি গায়ে দাঁড়িয়ে আছে, একদম যেন বলিউড সিনেমার কোনো নায়ক। শিপন এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় টেবিলে থাকা মদের বোতল হাতে নিয়ে শিপনের মাথায় জোরে বাড়ি দেয়। মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে, কপালে কাচের টুকরোও ঢুকে গেছে। শিপন চিৎকার করে ওঠে। নিলয় তারেকের দিকে এগিয়ে যেতে থাকে, তারেক ভয়ে পিছাতে থাকে। নিলয় হাসতে থাকে, হাসতে হাসতে বলে, এমপি তোর মামা হয় তাই না? শোন, তোর মামাকে বলবি, মামা মামা তোমার গায়ে উঠবে সাদা জামা। তারেক ভয়ে ভয়ে পকেট থেকে ছুরি বের করে। তারেক বলে, তুই আমার মামাকে চিনিস না। মামা যদি জানতে পারে তুই আমাকে মারছিস, তোকে যে কি করবে
কিন্তু মামা অবধি তোকে যেতে দেব না, তোকে আমি এখানেই মারবো। নিলয় মুচকি হাসতে থাকে। পিছন থেকে একটা স্টিক দিয়ে আসাদ নিলয়ের পিঠে জোরে বাড়ি দেয়। লাঠিটা ধাম করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভয়ে আসাদ চুপসে গেছে, হাত পা কাঁপতে থাকে। নিলয় ঘুরে আসাদের দিকে তাকালো, হাসতে থাকে নিলয়। সে বলে, এরকম মার আমি বহুত খেয়েছি। আমার গায়ের চামড়া শক্ত হয়ে গেছে মার খেতে খেতে, চাইলেই তুই ফাটাতে পারবি না। নিলয় তারেকের হাত থেকে ছুরি নিয়ে আসাদের গাল বরাবর জোরে টান দেয়। মুখের চামড়া কেটে যায়। আসাদ নিজের গালে হাত দিয়ে মাটিতে বসে ছটফট করতে থাকে। নিলয় ঘুরে তারেকের কাছে আসলো। তারেকের হাতের কবজিতে নিজের ছুরিটা জোরে টান দেয়। তারেকের হাত কেটে যায়। এরপর নিলয় তারেকের হাতের উপরে কনুই থেকে বাহু অবধি ছুরি ঢোকাতে আর বের করতে থাকে। তারেক নিচে পড়ে গড়াগড়ি খেতে থাকে। নিলয় তারেকের কাছে নিচু হয়ে বলে, মেয়েদেরকে তুলে আনবি, টাকা নিবি, তোর মামার ভয় দেখাবি? না ভাই না, আমাকে দয়া করে মারবেন না, আমি কিছু করব না, আর আমাকে মাফ করে দেন, আমি কখনো আর কিচ্ছু করব না। গুড বাই। নিলয় পানির বোতলের কাছে যায়, হাতে মুখে পানি দিল নিজের। হাতে রক্ত মুছে চুলে একটু পানি দিয়ে আগে স্টাইল করে নিল হাত দিয়ে। তারপর গায়ে টি শার্ট পরে শার্ট পরতে পরতে বের হলো ঘর থেকে। শুভরা তখনও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। শুভ নিলয়কে আসতে দেখে দৌড়ে আসে এখানে। শুভ বলে, আবির তুই ঠিক আছিস? ওরা কোথায়? নিশিকে কিভাবে বের করলি? এতক্ষণ কি করলি ভিতরে? একটু গল্প করছিলাম, এমপি আমার পরিচিত তো, তাই সেসব নিয়ে গল্প হচ্ছিল। কি বলিস? কিন্তু চিৎকার শোনা যাচ্ছিল যে? ওই মাঝে মাঝে খোশ গল্পে আমরা আনন্দে চিৎকার করছিলাম। আচ্ছা দাঁড়া, ওরা কে কে ছিল দেখে আসি, পরে এমপিকে বলবো। যা। নিলয় গাড়ির কাছে চলে আসে। তমাল নিলয়কে অনেক ধন্যবাদ দেয়। শুভ আসে ঘরের ভিতরে, এসে চোখ ছানা বড়া, বোকার মতো চোখ বড় বড় করে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে সে। ভয়ে কিছু সময়ের জন্য সেখানে স্তব্ধ হয়ে যায় শুভ, কারণ নিলয় বলেছে তারা গল্প করেছে, কিন্তু এখানে এসে সবকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। শুভর ঘোর ফিরতেই দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করতে যাবে তার আগেই নিলয় বলে, চল বাড়িতে যাই, ওরা গল্প করুক, এটা নিয়ে তোর এত ভাবতে হবে না, সময় হলে বুঝতে পারবি। শুভ আর প্রশ্ন করে না, ওরা চলে আসে সেখান থেকে। শুভ, নিলয় আর তমালদের বাড়ির সামনে আসলো। ওর মা বাবা ওদেরকে আসতে দেখে বাড়ির সামনে এসে দাঁড়ায়। নিশিকে বাইকের পিছন থেকে নামায়। তমালের মা এসে নিশিকে জড়িয়ে ধরে প্রশ্ন করে, মা তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো তোর? কেমন আছিস? নিশি তার মাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা নেই মা, আমি ঠিক আছি। ভাইয়ের ওই বন্ধু আমাকে বাঁচিয়েছে, সেখান থেকে আমাকে নিয়ে আসছে, সব ঠিক আছে। নিশির মা নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয়ের গালে হাত রেখে মুখে হাত বুলিয়ে দেয়। আবির মুচকি হাসে। নিলয়কে বলে, কে তুমি বাবা? আগে তো কখনো তমালের সাথে দেখিনি, তোমার পোশাক আশাক দেখে তো শহরের ছেলে মনে হচ্ছে। নিলয় একটু হেসে বলে, ওই যে আশরাফ চৌধুরী আছে না, ওনার ছেলে নিলয় ছিল, আমি তার বন্ধু। ঢাকা থেকে এসেছি আপনাদের গ্রাম দেখতে, নিলয়ের বাবাকে দেখতে। নিলয়ের মুখে ওর গ্রাম, মা বাবা, সেখানকার পরিবেশের গল্প শুনেছে অনেক। আর তাছাড়া নিলয় তো এখানে আর আসবে না বলেছে, তাই আমি হরো হয়ে এখানে এসেছি। ও তুমি আশরাফ ভাইয়ের ছেলের বন্ধু? তার মানে আমাদের গ্রামের আত্মীয়। আসো বাবা, ভেতরে আসো, চা নাস্তা খাওয়া আসো। না আন্টি, অন্যদিন, আমার গ্রাম ঘোরা বাকি, আমি আবার চলে যাব তো, তাই সব কিছু দেখে নিতে হবে। আর একটা কথা, আপনার মেয়ে দেখতে অনেক সুন্দর। শোনো মেয়ে, নিজেকে সামলে চলবা, কোনো সমস্যা হলে তোমার ভাইয়াকে সবসময় জানাবা। আর ওরা মনে হয় না তোমাকে আর বিরক্ত করবে, ওদের সাথে কথা বলে নিয়েছি। নিজের খেয়াল রেখো, আর গালে বরফের শ্যাক দিবা, ভালো খাবার খাবা, ঠিক হয়ে যাবে। শুভ, আয়। আমিও যাব। ওরা তিনজন সেখান থেকে চলে আসে, কিন্তু নিশি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন করে কেয়ার নেওয়া ছেলেটা নিশির মনে ভাবনা তৈরি করে। নিলয়ের বলা কথাগুলো নিজেই বিড়বিড় করে বলতে থাকে। নিলয় তার হাত ধরে তারেকদের ওখান থেকে বের করে আনে, সেটাও কল্পনা করতে থাকে সে। নিলয়, শুভ আর তমাল দাঁড়িয়ে আছে আশরাফ চৌধুরীর বাড়ির সামনে। একটু পর সেখানে অনুহির বাবা ডিসি সাহেব আসলেন নিজের গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে উনি বাড়ির ভিতরে প্রবেশ করেন। শুভ বলে, এটা আরুইর বাবা ডিসি সাহেব। ডিসির মেয়ে আরুইর অপমানে, মিথ্যে অপবাদে নিলয় চলে গিয়েছিল। উনি কিন্তু এমপির লোক,
আমার কি মনে হয় জানিস, আরুইর বাবা আর এমপি মিলে নিলয়ের বাবা জমিগুলো নষ্ট করেছে। নিলয়ের ফুফাকে এখানে না রাখাই ভালো ছিল, কিন্তু নিলয়ের বাবা তো ওনাদের ছাড়া থাকেই না। ছোট বিজনেস এখন আঙ্কেলের, আর সেটাতেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরুইকে নিয়েছে। তাহলে বল কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, আরোহীর বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়। তোরা সাবধানে থাকিস, বুঝলি? যে কোনো সময় তোদের উপরে এমপি লোকেরা অ্যাটাক করতে পারে। কেন করবে? নিশিকে ওদের থেকে নিয়ে আসছিস তাই? না না, নিশিকে তো নর্মালি আবির বের করে আনছে, কিন্তু পরে কি হয়েছে তো জানিস না? আবির ওদের সবগুলো লোককে অনেক পিটিয়েছে। আবির, তুই তাদেরকে এভাবে কিভাবে পিটিয়েছিস? এটা তো নর্মাল আমার কাছে, কোনো ব্যাপার না। এসব বাদ দে, চল বাড়িতে প্রবেশ করি। নিলয় ওদেরকে নিয়ে ভিতরে আসে। অনুহি বাড়ির ভিতরে উঠানে বড়ই গাছে লাঠি দিয়ে বড়ই পাড়তে থাকে। নিলয় চুপি চুপি পিছন থেকে গিয়ে বড়ই গাছে জোরে একটা ঢিল ছোড়ে। একসাথে অনেকগুলো বড়ই পড়ে নিচে। অনুহি চমকে ওঠে, ঘুরে তাকাতে দেখে নিলয় দাঁড়িয়ে। অনুহিকে বলে, নিজেই তো একটা পাটকাঠির মতো লম্বা দেখতে, আবার নিজেই কিভাবে লাঠি দিয়ে বড়ই পারে? আসো আমার কাছে, তোমারে দিয়ে বড়ই পারি। এই, আপনি এত বড়ই পারলেন কেন? জানেন গাছটা আমি লাগিয়েছি? আর ফাজলামি করেন, আমাকে দিয়ে বড়ই পারবেন? কাছি বানাবেন? ব্যাটা লম্বা হাতি। হ্যাঁ, আমি আগে দেখলে তো তোমাকে দিয়েই বড়ই পারতাম, এত বড় লাঠি লাগতো না। দেখুন রাগ লাগছে আমার, ফাজলামি করলে আপনার চোখে বড়ই ছুঁড়ে মারবো বলে দিলাম। বিশ্বাস হয় না? তাহলে দেখাচ্ছি। এটা বলে নিলয় অনুহির কাছে আসলো। অনুহিকে পাজা কোলা করে কোলে তুলে নিয়ে উঁচু করে। অনুহির মাথা বড়ই গাছের পাতার সাথে লেগে। নিলয় নিচ থেকে বলে, এবার দেখো তুমি নিজেই হাত দিয়ে বড়ই পারতে পারবে। তাহলে বলো, কোনো লাঠি লাগবে নাকি পারতে? তুমি তো আমার লাঠি হয়ে গেছো। এই কি করছেন? ছাড়েন আমাকে, নামিয়ে দিন। পড়ে যাব। নামান আমাকে, শয়তান ছেলে। নিলয় নামিয়ে দেয় অনুহিকে। অনুহি নিলয়ের বুকের সাথে লেপ্টে থাকে। নিলয় অনুহির মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় অনুহির মুখে আঙুলের টোকা দিয়ে বলে, এত মিষ্টি দেখতে মেয়েটা এমন ঝগড়া করে কেন? তবে তুমি খেপলে তোমাকে অনেক সুন্দর লাগে, মনে হয় যেন শেষ বিকালের আলোর মতোই তুমি সুন্দর। তোমাকে রাগাতে, হাসাতে, খেপাতে ভালো লাগে, কারণ তুমি রাগলে তোমাকে অতি সুন্দর দেখায়। এমন সুন্দর না হলেও পারতে। যদি আমি তোমার সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে যাই, তাহলে তোমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, কারণ তোমার জন্য একটা ছেলে পাগল হয়ে গেছে। এটা তো মানা যাবে না। সাবধানে বড়ই বারো। আসি। অনুহিকে ছেড়ে দিয়ে চলে আসে নিলয়। অনুহি হা হয়ে গেল। কি হলো এটা? আবির তাকে কী সব বলে গেল? হায় হায়, ওর তো এখন মাথা ঘোরাচ্ছে। জীবনে প্রথমবার অনুহি কারো থেকে প্রপোজ পেয়েছে, তাও এবার এতটা গম্ভীরভাবে। ওর যেন শরীর কাঁপতে শুরু করেছে। নিলয়ের বলা কথাগুলো ওর কানে বাজতে থাকে। নিলয়েরা বাড়ির ভিতরে আসলো। আরোহীর বাবা বসে আছে সোফাতে। নিলয় গিয়ে ওনার সামনে বসলো। নিলয়ের ফুফু আসলো ডিসি সাহেবকে পানি দিতে। তখন উনি বলে, এই ছেলেটা কে? আমাদের নিলয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছে। হাই আঙ্কেল, আমি আবির, নিলয়ের বন্ধু। কি ভাবছেন? প্রমাণ কি নিলয়ের বন্ধু আমি কিনা? আপনাদের মানে এই বাসার সামনে একটা কদম ফুলের গাছ ছিল। কদম ফুলের গাছের নিচে বেঁধে আপনি আশরাফ আঙ্কেল নিলয়কে মারছিলেন, মনে আছে? আর দূরে আরোহী দাঁড়িয়েছিল। সে বলেছিল নিলয় আমার গায়ে স্পর্শ করেছে, জোর করে আমার ঠোঁটে চুমু খেয়েছে। এটা শুনে আপনারা নিলয়কে মারছিলেন। নিলয়ের মা মানে আন্টি আর কি অনেক কেঁদেছিল। কদম গাছের সামনে তখনও এত বড় বাড়ি হয়নি, ছোট্ট একতলা বাড়ি ছিল। আপনারা ফ্লোরে ঘুমাতেন। আন্টি বারান্দায় বসে কাঁদছিল, বলছিল আমার ছেলেকে মেরো না তোমরা, কিন্তু মারছিলেন। তারপর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি সবই জানি, নিলয় আমাকে বলেছে। এবার কি সন্দেহ আছে? ডিসি সাহেব চতুর লোক, তবে নিলয়ের মুখ থেকে নিলয়ের গল্প শুনে উনি কোনো কথা বলল না। বেশ গম্ভীরভাবে তাকালো নিলয়ের দিকে। ডিসি সাহেব চুপচাপ বসে আছে। নিলয় আবার বলল, শুনেছি নিলয়ের চলে যাওয়াতে আঙ্কেল অনেক অসুস্থ হয়ে পড়ে। আপনাদের কাছে যে জমিগুলো ছিল সেগুলো নাকি এমপি ফারুকের কাছে আছে। আমি ফেরত নিতে কত টাকা লাগবে? কেন, জমির বিষয় নিলয় কিছু বলেছে? না। নিলয় কিভাবে বলবে বলেন?
সে তো তখন ছোট ছিল আঙ্কেল। উদ্ভট প্রশ্ন করবেন না। দেখো আবির, তুমি অতিথি মানুষ, আসছো, থাকো, গ্রাম ঘুরো, এসব জন্য কি করবা? নিলয়কে তো জানাতেই হবে। নিলয়ের সাথে আমার সব সময় কথা হয়। সে তার বাবার জন্য কিছু করতেই পারে, আমি তো কেবল মাধ্যম মাত্র। ওহ, 50 লাখ টাকা এমপি পাবে, কিন্তু তার থেকে জমি ফেরত নিতে পারবে না সহজে। সে অনেক বাজে লোক। দেখা যাক, আপনি এমপিকে ডাকুন, কথা বলবো, তারপর দেখা যাবে সে কি বলে। আর একটা কথা, আশরাফ সাহেবের সাথে এ বিষয়ে আপনি কথা বলবেন, নাহলে উনি আমার উপরে রেগে যেতে পারে। কিন্তু এত টাকা কে দিবে? আর জমির বিষয়ে ফারুক যে কোনো কিছু করতে পারে, পরিবারে বিপদ হতে পারে। আপনি পুলিশের ডিসি হয়ে কথা বলছেন? কথা দিলাম, আমি থাকতে কোনো বিপদ হবে না। নিলয় কথাগুলো বলে সেখান থেকে উঠে যায়। আরোহী সব কথা শোনে। নিলয় যখন শুভ আর তমালকে নিয়ে নিজের রুমের দিকে যাবে, তখনই নিলয়কে ডাক দেয় আরোহী। নিলয় থামে, পিছন ঘুরে বলে, আরে সিমি ম্যাম, জি কিছু বলবেন? এমপি ভালো মানুষ না, কিন্তু ও অনেক সমস্যা করতে পারে। আমার বাবাকেই দেখুন, যে কিনা ভিসি হয়েও এমপির ওপরে কথা বলতে পারে না একটুও। সমস্যা তো অনেক হবেই। চিন্তা নেই, আমি আছি তো। আর দূর থেকে নিলয় তো আছেই, এসব নিয়ে আপনার ভাবতে হবে না। নিলয় আর কিছু বলল না, নিজের রুমে আসলো। নিলয় ফোনে মেসেজ করতে থাকে, স্যার এমপি ফারুকের হিস্ট্রি বের করেন তো, আর আমি ওর লোকেদের আধমরা করেছি পিটিয়ে, সামলে নিয়ে। নিলয়ের মেসেজ ডেলিভারি হওয়ার কিছু সময় পর রিপ্লাই আসে, সাবধান, তোমাকে দিয়ে ভয় হয়। কোথাও মিশনে পাঠালে সেখানের অবস্থা সামলাতে আমার অনেক হিমশিম খেতে হয়। নিলয় মুচকি হাসলে। এমপি হারুনের অবস্থা খারাপ হতে যাচ্ছে সেটাও ভালো করেই টের পাচ্ছে। অনুহির কিছু ভালো লাগছে না, সারাক্ষণ মাথার মধ্যে নিলয়ের কথা ঘুরপাক খাচ্ছে। নিলয় তাকে এসব কেন বলল? আগে কোনো ছেলে কেউ কখনো অনুহির কাছে আসেনি। অনুহি নিলয়কে দেখার জন্য কয়েকবার তার রুমের সামনে ঘুরে আসে, কিন্তু নিলয়কে সে খুঁজে পায় না। উফ, অনুহির এসব অনুভূতির মানে কি? বারবার কেন নিলয়কে দেখার জন্য সে ঘুরঘুর করছে? কেন নিলয়ের কথা শোনার জন্য অনুহির এত আকুলতার সৃষ্টি হয়েছে? নিলয় তাকে কেন এসব বলল? না, এবার একটু নিলয় জমি উকি দিয়ে দেখবো বজ্জাতটা কোথায় আছে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয়ের রুমে উকি দেয় অনুহি। সাথে সাথে কে যেন অনুহির হাত ধরে টেনে রুমে নিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করে দেয়। অনুহি ভয়ে চিৎকার করতে যাবে, তখনই নিলয় অনুহির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। অনুহি চোখ বড় বড় করে নিলয়ের ঠোঁটের স্পর্শ অনুভব করতে থাকে। নিলয় যে এমন কাজ করবে অনুহি কল্পনাও করতে পারেনি। অনুহির সারা শরীর যেন ভয়ে আর উত্তেজনায় কাঁপছে। অনুহি তখনও খেয়াল করেনি নিলয় গোসল করে জাস্ট একটা প্যান্ট পরে খালি গায়ে ওর সামনে জাপটে ধরে আছে। অনুহির ঠোঁট ছেড়ে দেয় নিলয়। অনুহি আবারও ভয়ে চিৎকার করে ওঠে। এবার নিলয় আরও অনুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে রেখে অনুহির নিচের ঠোঁট নিজের মুখের ভিতরে নিয়ে খেতে শুরু করে। অনুহি নিজেকে ছাড়ানোর জন্য নিলয়ের বুকে হাত দিয়ে জোর খাটাতে চায়, কিন্তু তখনই আরও বড় ধরনের শকড হয় সে। নিলয়ের গায়ে কাপড় নেই, নিলয়ের বাম বুকের উপরে হাত রেখেছে সে। কারেন্টের গতির মতো কেঁপে উঠল অনুহি। নিলয়ের বুকে তখনও হালকা পানি জমে আছে। নিলয় অনুহিকে ছেড়ে দেয়। অনুহি একদম দেওয়ালের সাথে ছবির মতো হয়ে চেপে দাঁড়িয়ে আছে। অনুহির চুলে হাত দেয় নিলয়, খোপাটা খুলে দেয় সে। অনুহির লম্বা কালো চুলগুলো অনুহির বুকের উপর দিয়ে মুখে ঢেকে নিয়ে নিজের দিকে গড়িয়ে পড়ে। নিলয় অনুহির মুখের উপর ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। অনুহি লজ্জায় কথা বলতে পারে না, বাকশক্তি হারিয়ে ফেলেছে অনুহি। নিলয় আস্তে গলায় বলল, রুমের মধ্যে উকিঝুঁকি মারছিলে কেন? চুমনি নাকি তুমি? তা কি চুরি করতে এসেছিলে, নাকি আমার থেকে চুমু খাইতে এসেছিলে? আচ্ছা, এখন পেট ভরেছে, তাহলে এবার যাও। অনুহির পা চলছে না। নিলয় দূরে আসে, ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে নিজের। অনুহি নিলয়ের সিক্স প্যাক হ্যান্ডসাম টাইট বডির দিকে তাকিয়ে আছে। এক ঝটকাতে অনুহি নিলয়ের প্রেমে পড়ে যায়। চঞ্চল খুনসুটিময় খ্যাপা মেয়েটি হঠাৎ এত চুপচাপ হয়ে গেছে। নিলয় কিছু বলল না, নিজের গায়ে টি শার্ট পরে বাইরে চলে যায়। অনুহি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। চোখের সামনে নিলয়ের কিসের দৃশ্য ভাসতে থাকে। নিলয় উঠানে দাঁড়িয়ে আছে, আশরাফ সাহেব ভিতরে বসা। তার বোনের বর অর্থাৎ আরোহীর বাবার সাথে কথা বলছে জমি নিয়ে। হঠাৎ কতগুলো গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে। গাড়ি থেকে কতগুলো ছেলে হাতে অস্ত্র নিয়ে বাড়ির ভিতরে দরজার সামনে এসে দাঁড়ালো। নিলয়কে দেখে ব্যান্ডেজ করা তারেক বলল, ওই যে ওই ছেলেটা। গাড়ির অনেক শব্দ আসাতে বাড়ির সবাই দরজা খুলে বাইরে আসে।
এমপির লোকদের দেখে সবাই ঘাবড়ে যায়। একটা ছেলে নিলয়ের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শালা খান পোলা, আমাদের লোকেদের মারছিস? তোকে আজ এখানে পুঁতে রেখে দিব। ওর কাছে কেউ যাবে না। ফারহানা বেগম নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে দুহাত দিয়ে বেড়া দিয়ে রেখে বলে, ছি, তোমরা একটা মায়ের সন্তান হয়ে আরেকটা সন্তানের মাকে গালি দাও কিভাবে? ও কি করেছে? ওকে কেন এভাবে মারতে আসছো? ওই মহিলা সামনে থেকে সর, গালি তোর মাকে দিছি, তোকে এখনো দিইনি। ফারহানা বেগম ঠাস করে ছেলেটার গালে চড় বসিয়ে দেয়। ছেলেটা চড় খেয়ে ফারহানা বেগমকে বলে, ওই শালি, তোর এত বড় সাহস, আমি তোকেও এখানে। নিলয় আর দেরি করে না। মা যতই খারাপ হোক না কেন, কোনো সন্তানের সামনে তার মায়ের বাজে কথা কোনো সন্তানই শুনতে পারে না। নিলয় জোরে ছেলেটার গালে ঘুষি দেয়। ছেলেটার গাল ফেটে রক্ত বের হতে থাকে, দাঁতও পড়ে যায়। নিলয় ফারহানা বেগমের সামনে এসে বলে, আমার সামনে আমার মাকে যে গালি দেবে তাকে আমি এখানেই মেরে ফেলবো। ওই আগে ওই মহিলারে ধর। তারেক বলে কথাটা, তখনই কতগুলো ছেলে আসে সেখানে। অনুহি দৌড়ে আসে, সবার সামনে দাঁড়িয়ে বলে, আমার মামির গায়ে কেউ যদি টাচ করে তাদের খবর আছে বলে দিলাম। গাড়িতে করে আরও কতগুলো ছেলে প্রবেশ করে বাড়ির ভিতরে। নিলয়কে সবাই অনেক মারে। অনুহি আর ফারহানা বেগমকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। এমপির লোক আশরাফকে শাসিয়ে যায় যে, তোর বউ আর মেয়েকে তুলে নিলাম, জমির দলিল হিসেবে কোনটা লাগবে তোর সেটা নিজের সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে আনিস। নিলয়ের জ্ঞান ফেরে, সে বাড়ির ভিতরে শুয়ে আছে। আশরাফ সাহেব চিৎকার করতে থাকে, নিজের ওয়াইফ আর বাড়ির মেয়েকে ওই শয়তান এমপির লোক তুলে নিয়ে গেছে, এটা উনি মানতে পারছেন না। আবিরের মানে নিলয়ের জ্ঞান ফিরতে আশরাফ সাহেব বলে, এক কুলাঙ্গারের জন্য আমার সব হারাতে হয়েছে। আরেকটা পাঠিয়েছে এখানে, তার জন্যই আমার যা ছিল তা সব কিছু হারিয়ে গেছে। সালা, আমি কেন মরি না? মরলে তো এ দিনগুলো দেখতে হতো না আমার। নিলয় মরলেও তো এ দিন দেখতে হতো না আমার। নিলয় উঠে বসে, আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, স্যার, নিলয় ভুল কিছু করেনি, সে দোষী নয়। এখানে তার দোষ ছিল না, দোষ ছিল আপনাদের বোঝাতে। চুপ করো তুমি। অমানুষটা 16 বছর ছিল না, কোনো ঝামেলা ছিল না, তার বন্ধু এসে সব নষ্ট করলো। আমার সব শেষ। চিন্তা নেই স্যার, আমি সব ঠিক করে দেব। আমি এমপির লোকেদের থেকে আপনার স্ত্রী আর বাড়ির মেয়েকে ফিরিয়ে আনব, সাথে জমির দলিলও, কথা দিলাম। নিলয় থেকে সবাই চলে যায়। নিলয় উঠে দাঁড়ায়, ফোনে ফারুকের লোকেশন দিয়ে দিয়েছে নিলয়ের। নিলয় শুভর বাইক নিয়ে বের হলো। তারপর নিলয় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। চারপাশে অনেক গাছপালা আর মাঝখানে একটা সুন্দর টিন শেডের বাড়ি। ভিতর থেকে গোঙানির শব্দ আর মিনমিন গলায় চাপা কান্নার আওয়াজ আসতে থাকে, আর সেটা দুটো মেয়ের কান্নার শব্দ তা বুঝতে বাকি নেই। নিলয় বাড়ির আশেপাশে তার ঢাকা থেকে পাঠানো আর্মি ফোর্স দিয়ে ঘিরে রেখেছে। নিলয় আস্তে ধীরে এগিয়ে যায় বাড়ির মধ্যে। আর্মি অফিসারের পিস্তলটি কোমরে গোজা। নিলয় বাড়ির সামনে আসতে দুজন লোক এগিয়ে এলো। নিলয়কে এসে বলে, তুই এসেছিস? একা এসেছিস? এমপি তোকে মেরে ফেলবে জানিস, তাহলে একা আসলি যে? এমপির সাথে একটু দেখা করা আমার দরকার, যেহেতু আমার মাকে সে তুলে এনেছে, তার ক্ষমতা আমার দেখতে হবে। তো এমপি নেই এখানে। কিন্তু আমি জানি এমপি আছে এখানে। এমপি আজকে বাঁচবে না আমার থেকে। এমপিকে গিয়ে বল ওর মন্ত্রীর চেয়ার থেকে তাকে নামানোর জন্য আবির এসেছে। তুই জানিস না তুই কি ভুল করতে যাচ্ছিস। সুরেশ চলে যায় ভিতরে। এমপিকে বলে আবিরের কথা। এমপি ফোনে কথা বলছিল। নিলয়ের কথা শুনে আসতে বলে ভিতরে। সুরেশ এসে নিলয়কে বলে, চেক করে দেখব তোর কাছে কিছু আছে নাকি, তারপর ভিতরে যেতে হবে। ও, এই নে ধর। নিলয় কোমর থেকে পিস্তলটা বের করে ওদের কাছে দেয়, আর চেক করে না তাকে। নিলয়কে ভিতরে যেতে দেয়। নিলয় ভিতরে আসলো। নিলয় রুমের ভিতরে এসে আশেপাশে তাকায়। রুমের মধ্যে একটি বিছানা, আর সেই বিছানার উপরে হাত পা মুখ বেঁধে বসিয়ে রেখেছে অনুহিতে। নিজের মায়ের এমন অবস্থা দেখে রাগে নিলয়ের সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। কে তুই? শুনলাম শহর থেকে এসেছিস, আমার লোকদের মারছিস। নিলয় কোনো কথা বলে না, সোজা এমপির সামনে চেয়ারে গিয়ে বসলো। টেবিলের উপরে এক প্যাকেট সিগারেট রাখা। নিলয় প্যাকেট থেকে একটা সিগারেট বের করতেই এমপি পকেট থেকে লাইটারটা বের করে টেবিলের উপরে রেখে লাইটারে ধাক্কা দেয়। নিলয়ের হাতের কাছে এসে পড়ে। রুমে একটা মাত্র বাল, টেবিলে মাল, বিছানায় তুলে আনা মেয়ে, ফিলিংস হাই। আরে তুই কে?
তোর নাম তো বলবি নাকি? আমি কে? ও হ্যাঁ, আমার নাম আবির। আসছি তো কিছু জিনিস নিয়ে যেতে। কি জিনিস নিবি? এই জমির দলিল নাকি তোর বন্ধুর মাকে? নেশা চাপছে, একটু ড্রিঙ্কস হবে? শালা কাহিনী বাদ দিয়ে আসল কথা বল। নিলয় সিগারেট টানতে থাকে। ফারুক নিলয়ের দিকে তাকিয়ে আছে। বড় বড় চুল, মুখে হেব্বি স্টাইলের দাড়ি। নিলয়কে দেখে বলিউডের কোনো নায়ক মনে হবেই। অবশ্যই এমপি কম কিসের। নিলয় সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, বস, মানুষের থেকে জোর করে কিছু কেড়ে নিতে অনেক মজা লাগে, তাই না? কত টাকা বেঁচে যায়, তাই না? আবে হারামি, এত কথা বলতে কে বলেছে বে? ওই মালটারে কেমন মারছিলি? উঠে হেঁটে আসছে এখানে কিভাবে? ওপস, রিল্যাক্স বস, এত তারা কিসে? এই লাইনে নতুন নাকি? একটু কথা বলতে হবে, তারপর তো সব হবে, তাই না? আমার দরকার জমি, আর জমির জন্য সব কিছু করতে রাজি। কাউকে দেখার সময় নেই আমার, সেটার জন্য সব করতে পারি আমি। দরকার হলে তোর সামনে ওদেরকে জ্বালিয়ে মারবো। এমপির আগের চোটে কথাগুলো নিলয়কে বলল। নিলয় সিগারেটটা টেবিলের সাথে চেপে ধরে। নিচের দিকে তাকিয়ে আছে নিলয়। হাতটা মুঠো করে টেবিলের উপরে কয়েকবার নাড়াতে থাকলো। এমপি এসবের দিকে খেয়াল নেই। নিলয় নিজেকে শান্ত করে বলল, বস, মানুষ বেঁচে থাকে শান্তির জন্য। সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষ পাঠিয়েছে তার প্রার্থনার জন্য, ভালোভাবে চলার জন্য। যে জন্মায় তার মরতেই হবে, এটা সত্য কথা। কিন্তু এত জমি দিয়ে কি করবেন? মরলে তো সামান্য মাটিও আপনার সাথে যাবে না। আব্বে মাদার, তোর থেকে এত কথা শুনতে চাইছি? ইস বস, রাগ করেন কেন? মানুষ তো যে কোনো সময় মরে যেতে পারে। বসে আছি, হঠাৎ মরে গেলাম, তখন কি হবে? চুপ থাক তুই, তোর জ্ঞানের কথা তোর কাছে রাখ শালা। বস, ছেড়ে দিন ওদের প্লিজ। ওদের বাড়ি যেতে হবে, সম্মানীয় পরিবারের মানুষ যেতে দিন। চুপ কর সালা খান। বলা, যা তুই এখান থেকে যা। কে আছিস? শালারে নিয়ে বাইরে গিয়ে মার। সুরেশ আর মিশা এগিয়ে আসে। নিলয় তার কোটের ভিতরের পকেট থেকে পিস্তল বের করে সেটা টেনে বুলেট রিলোড করে সুরেশের দিকে তাক করে ট্রিগারে চাপ দেয়। টাস টাস করে গুলি বের হয়। সুরেশ ছিটকে গিয়ে পড়ে। এমপি যেন এক ঝটকায় নেশা চলে গেছে। নিলয়ের চারপাশে পিস্তল নিয়ে সবে ঘিরে ধরে। নিলয় বলে, নীরব থাকি, তাই বলে দুর্বল ভাবার দরকার কি? এখনো শান্তভাবে বলছি, ওনাদেরকে যেতে দে। তুই কে? আমাকে চিনিস? ওদেরকে যেতে দে। দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। 1 মিনিট, পুরো বাড়িটার চারপাশে আর্মি ফোর্স ঘিরে রেখেছি। পিস্তলের একটা গুলির শব্দ শুনে ওরা রেডি হয়ে যায়। সেকেন্ড শব্দ হলে ওরা চলে আসবে। কি কি শুনছিস রে? মারছিস না কেন ওরে? নিলয় মদের বোতল হাতে তুলে নিয়ে টেবিলে বাড়ি দিয়ে ছুরি বানিয়ে সোজা এমপির হাতের কবজি বরাবর ঢুকিয়ে দেয়। এমপি আহ আহ করে উঠল। নিলয় আরেকটা গুলি চালায়। মিশার কপালে গিয়ে লাগে। সাথে সাথে সব আর্মি ফোর্সরা রুমের ভিতরে ঢুকে পড়ল। তারপর টেবিলের উপরে বসলো। শুভ, তমাল একপাশে দাঁড়িয়ে আছে। ওরা ভয়ে ফ্রিজড হয়ে গেছে। নিলয়কে প্রচণ্ড ভয়ঙ্কর লাগছে। নিলয় রুমের আশেপাশে তাকায়। ছুরি, চাপাতি, কুড়াল, দা, পেরেক, হাতুড় এসব দেখতে পায়। নিলয় একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। সেসবের দিকে এগিয়ে যায়। সবগুলো থেকে একটা একটা করে আনলো। সিগারেট হাতে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে নিলয় বলল, মাথার ঠিক নেই, কি করব নিজেই জানি না। কেউ দেখতে চাইলে থাকতে পারো, না হলে বাইরে যাও। তুমি ওদেরকে নিয়ে যাও, সাথে জমির দলিলও নিয়ে যাও। ফারুক ব্যথায় কোকাতে কোকাতে কথাটা বলল। নিলয় তখন বলে, অফার ফিনিশড। নিলয় সিগারেট ফেলে দিয়ে একটা পেরেক হাতে তুলে নেয়। তারপর এমপির বুকের ডান পাশ বরাবর হাতুড়ি দিয়ে পেরেক পুঁতে দেয়। ফারুক চেয়ার থেকে পিছনের দিকে পড়ে। নিলয় হাতুড়ি নিয়ে এমপির প্রতিটা আঙুলে ইচ্ছামতো শক্তি দিয়ে পেটাতে থাকে। ফারুকের আর্তনাতে রুমের ভিতরে থাকা মানুষগুলো ভয়ে একদম নিশ্চুপ হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। রক্ত নিলয়ের যেন সারা গায়ে ছিটকাতে শুরু করেছে। নিলয় বেসবল স্টিক হাতে নেয়। এমপি আর্তনাদ করে। বমি করা শুরু করে দিয়েছে সে। কাশির সাথে রক্ত বের হতে থাকে।
নিলয়ের বেসবল স্টিক হাতে নিয়ে এমপির হাঁটু বরাবর রাখে, তারপর বলে, কুত্তার বাচ্চা, তুই আমার বাবার জমি নিবি? আমার মাকে তুই তুলে আনবি? তোর জমিতে তোকে কবর দেব আমি। আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আমার বাবার থেকে টাকা নিয়ে জমি কেড়ে নিয়েছিস। সব পেপারস কোথায়? দে। তোর টাকাও দেব না, জমির জন্য জোর করবি, তাই না? আমাকে শান্ত ভদ্র মানুষ ভেবে ভুল করা মানুষগুলো একসময় বলে অভদ্র আমি। তোকে তোর শালা খুন করলেও রাগ মিটবে না আমার। আমাকে মারিস না, আমাকে মারিস না। এমপি কথাটা শেষ করতে নিলয় হাঁটুতে জোরে একটা বাড়ি দেয়। অনুহি যেন স্থির হয়ে গেছে সেখানে। নিলয় এতটা সাইকো ভয়ঙ্কর মানুষ কখনো অনুহিতা কল্পনাও করেনি। নিলয়ের এমন পাগলাটে রাগ দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে। একটা মানুষকে কিভাবে কষ্ট দিয়ে মারতে হয় নিলয়ের থেকে অন্তত কেউ তা জানে না। নিলয় দরজা দিয়ে বের হওয়ার সময় বলে, এটা আমার কাছে খুব সহজ ব্যাপার, ছোট থেকে এসব করে আসছি, ভয় নেই কারো। নিলয় ফারহানা আর অনুহিকে বাড়িতে নিয়ে আসে। সবাই তাদেরকে পেয়ে অনেক খুশি। নিলয়ের গায়ে রক্তের দাগ। নিলয় সোফাতে বসলো। সবাই নিলয়কে কথা শোনাতে ব্যস্ত। আশরাফ সাহেব বলল, আমার ছেলেটা তো জানোয়ার তৈরি হয়েছে, আর ওর জন্য আমরা সবাই বিপদে পড়ে গিয়েছিলাম। কেন সে তার বন্ধুকে এখানে পাঠাবে? এখনই তাকে চলে যেতে বলো। নিলয় শব্দ করে হাসলো। ওর হাসির দিকে সবাই তাকিয়ে আছে। নিলয় হাসি থামিয়ে বলল, স্যার, আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। আমি যতটুকু জানি শুনেছি এমপি জোর করে টাকার পরিমাণ বাড়িয়ে আপনার থেকে জমি কেড়ে নিয়েছিল, সেজন্যই এখানে আসা। আপনারা জানেন না আমি কে। আমি সবার চোখে খারাপ হলেও আমি অতটাও খারাপ না যতটা আপনারা মনে করেন। আমি হলাম একজন কমান্ডো, দেশের সবচাইতে বড় কমান্ডো অফিসার হলাম আমি। এখানে এসেছি দুটো কারণে, একটা হলো আপনাদের দেখতে, আর একটা হলো এমপি ফারুককে মারতে। আমাদের একটা মিশন ছিল, সেটা হলো এখানে। তবে আমি কিন্তু আপনাদের ছেলের বন্ধু নই, আমি তার কেউ না। নিলয়ের থেকে সবাই এই কথা শুনে অবাক হয়। তাহলে এতদিন ওরা যে ছেলেকে ওদের বাড়িতে থাকতে দিয়েছে সেই ছেলেটা কি তাহলে অপরিচিত? কিন্তু আবির ছেলেটা নিলয়ের বিষয়ে জানলো কিভাবে? ডিসি সাহেব প্রশ্ন করলো, তাহলে সেদিন তুমি নিলয়ের ব্যাপারে যা বলেছো সেসব কী ছিল? সবটাই তো সত্য ছিল, কারণ আমি নিজেই নিলয়, যাকে আপনার 16 বছর আগে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ফিরে এসেছি কেন সেটা তো আগেই বলে দিয়েছি। আপনারা কেন বের করে দিয়েছিলেন জানেন? আমি আরোহীকে বাজে কথা বলেছিলাম, সেই অপবাদে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু আমি নির্দোষ ছিলাম, এটা আরোহী ভালো করেই জানে। আরোহী জেনেও আমাকে মিথ্যে অপবাদ দেয়। আরোহী চুপ ছিল, সবাই তাকে বিশ্বাস করেছিল। সবাই চুপচাপ নিলয়ের কথা শুনতে থাকে, কেউ কোনো কথা বলছে না। নিলয় কাঁদছে, সাথে ফারহানা বেগমও কাঁদছে। নিলয় একটু শ্বাস নিয়ে আবার বলল, আমার আর আরোহীকে যে টিচার পড়াতে আসতো বাড়িতে, সে টিচার আরোহীকে বাজে কথা বলতো। ছোট ছিলাম তো, অতটা বুঝতাম না। কারেন্ট চলে যায় পড়তে পড়তে, বেশ সময় চলে যায়। আরোহী চিৎকার করে ওঠে, বাড়ির সবাই দৌড়ে আসে। তখন কারেন্ট চলে যায়, আমার হাতটা সবাই আরোহীর বুকের ওপরে দেখে। আরোহীও ভাবে আমি তার সুযোগ নিয়েছি কারেন্ট চলে যাওয়াতে। পরক্ষণে বুঝতে পারি টিচার এসব করেছে, কিন্তু আরোহী তো অলরেডি আমার কথা বলে দিয়েছিল বাড়িতে। তারপর আপনারা সবাই অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমি ফিরে এসেছিলাম কমান্ডো আমি। আমার কথাতে পুরো আর্মি ফোর্স উঠে বসে। এখানে আসার উদ্দেশ্য আগেই বলেছি। তবে হ্যাঁ, আমি অনুহিকে ভালোবেসে ফেলেছি, জানি সেও এখন আমাকে ভুল বুঝবে। আপনাদের আমাকে তাড়াতে হবে না, আমি নিজেই আপনাদের থেকে চলে যাচ্ছি, আর কখনোই আসবো না এখানে। মা, আমাকে মাফ করে দিও, তোমার ছেলে ভালো হলো না। আর নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ায়। নিজের রুমে আসলো সে। ওয়াশরুমে প্রবেশ করে গোসল করে নিল সে। কোট স্যুট বুট পরে নিল নিলয়। কিছুক্ষণ রুমের ভিতরে থেকে সব ব্যাগ প্যাক করে গুছিয়ে নিয়ে বাইরে আসলো। সব লাগেজ রেডি করে ড্রয়িং রুমে আসলো। সবাই বসে আছে। নিলয় তার মায়ের সোজা এসে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভালো থাকবেন মা, আর কখনো আপনার সাথে দেখা হবে না, দোয়া করবেন। নিলয় অনুহির সামনে আসে। অনুহির দিকে তাকিয়ে থাকে সে। অনুহিকে বলে, তোমাকে হঠাৎ করে ভালোবেসে ফেলেছি। এভাবে তোমাকে ভালোবাসবো কখনো বুঝতে পারিনি। তুমি বেশ উৎফুল্লপূর্ণ একটা মেয়ে, তোমাকে যে কেউ ভালোবাসতে পারে। তবে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভালোবাসার যোগ্য না। সে যোগ্যতা আমার নেই। তোমাকে আমার সাথে যেতে বলবো না,
খালি এতটুকু বলবো, যা করো নিজের ভালোর জন্য করো। বিদায়। নিলয় আর কারোর সাথে কথা বলল না। শুভ দাঁড়িয়ে আছে, মানে শুভ আর তমাল দাঁড়িয়ে আছে। নিলয় বলল, তোর বাইকে করে বাস স্ট্যান্ডে রেখে আসিস, চিন্তা নেই, তেল ভরার টাকা দেবো। চল, এতটুকু তো করতে পারবি আমার জন্য নাকি? নিলয় বের হলো। শুভর বাইকে যখনই উঠতে যাবে তখনই আশরাফ সাহেব বলে, নিলয় বাবা যাস না আমাদের ছেড়ে। তুই একবার চলে গিয়েছিলি বলে আমি মরতে বসেছিলাম, এবার গেলে সম্পূর্ণভাবে মরে যাব। প্লিজ যাস না বাবা। নিলয়ের গা কেঁপে ওঠে। কত বছর পর তার নিজের বাবা ওকে এভাবে ডাকলো। নিলয় বাইকে উঠল না, দৌড়ে ওর বাবার কাছে গেল। ওর বাবা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। নিলয় কেঁদে ফেলে। নিলয়ের বাবা বলে, আজ থেকে তুই এখানেই থাকবি, কোথাও যাবি না। আমার ছেলে তুই, কোথাও যেতে দেব না। নিলয়ের মা, এদিকে আসো না কেন? ফারহানা বেগমও নিলয়কে জড়িয়ে ধরে। সবাই খুশিতে কেঁদে ফেলেছে। নিলয় ছাদে বসে আছে, কারো উপস্থিতি টের পায়। ঘুরে তাকিয়ে দেখে অনুহি দাঁড়িয়ে। নিলয় বলে, কি ব্যাপার পেন্সিল ব্যাটারি, এত রাতে ছাদে কেন? আপনাকে ছাদ থেকে ফেলে দিতে এসেছি। তাহলে তো মরে যাব, ফেলার দরকার নেই, নিজেই পড়ছি। না না। অনুহি এসে নিলয়ের হাত ধরে। নিলয় অনুহিকে জড়িয়ে ধরে। দুজনে ছাদে বসে প্রেম করতে ব্যস্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।